ক্রমবর্ধমান প্রয়োজনের সুবাদে 1924 খ্রিস্টাব্দের ক্যালকাটা অ্যারোড্রোম আজকের এশিয়ার শ্রেষ্ঠ উন্নত বিমানবন্দর নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে উঠেছে। বাংলাদেশ, ভুটান, চীন, দুবাই, আবুধাবি বিমানযাত্রার প্রধান আন্তর্জাতিক কেন্দ্র এই কলকাতা এয়ারপোর্ট। সঙ্গে আভ্যন্তরীণ বিমান পরিষেবা তো আছেই। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু ও চেন্নাইয়ের পরে যাত্রী পরিবহনের ক্ষেত্রে ভারতের পঞ্চম ব্যস্ততম বিমানবন্দর এই দমদম বিমানবন্দর। প্রয়োজনের তাগিদে বা নিজেদের অজান্তেই বা পরিকল্পিতভাবে যে কোনো দিন বিমান চড়তে হতেই পারে, তাই যারা একদম নতুন তাদের জন্য এই ভিডিওটা বিশেষ গুরুত্বপূর্ণ। তো হয়ে গেছে চ্যানেল। তো ফাইনালি আপনারা যারা ভাবছেন যে কলকাতা থেকে বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে চেন্নাইয়ে ডাক্তার দেখাতে আসবেন অ্যাপেলোতে, অনেক আগে থেকে বুক না করলে তো টিকিট পাওয়া যায় না, সেই জন্য ফ্লাইটে একমাত্র অপশান। ফ্লাইটে যদি আসতে চান তাহলে কিন্তু কলকাতা বা দমদম এয়ারপোর্ট থেকে যদি আসেন তাহলে ওয়ান ওয়ে পাবেন না, মানে একইবারে চেন্নাই যেতে পারবেন সেরকম খুব কম পাবেন। তাছাড়া ওয়ান স্টপ পাবেন, মানে প্রথমে মুম্বাই বা অন্য কোনো জায়গাতে যাবে একটা ফ্লাইট, তারপর সেখান থেকে নেমে আবার আপনাদেরকে চেন্নাই যেতে হবে। আর এটার ভাড়াটা কম যদি কলকাতা থেকে আসেন। আবার যদি আপনারা ডাইরেক্ট দুর্গাপুর থেকে আসেন সেখান থেকে কিন্তু ভাড়াটা অনেকটা বেশি, প্রায় 7,000-7,500 টাকার মতো। আর এখান থেকে এলে 4,700 বা 5,000-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন যদি কলকাতা থেকে আসেন। তাই আমরাও আজকে যাচ্ছি, কলকাতা হয়ে ঘুরে যাচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, ঠিক আছে? কোথায় কতক্ষণ কী লাগছে না লাগছে, কীভাবে যাচ্ছি না যাচ্ছি, সমস্ত কিছু আপনারা এই ভিডিওতে জানতে পারেন। তো আমার সামনেই দেখতে পাচ্ছেন যে আমি একদম এয়ারপোর্টে দাঁড়িয়েছি। ওই যে আমাদের ফ্লাইট ইন্ডিগো, আমরা ইন্ডিগোতে টিকিট কেটেছি। আমরা কালকে টিকিট কেটেছি, আজকে যাব। তো তার জন্য আমরা একদম সোজা দমদমে এসেছি। আপনারা আপনাদের বাড়ি যে কোনো যেখানেই আপনাদের বাড়ি, দমদমে আসতে যতটুকু টাইম লাগবে সেই মতো কিন্তু আসবেন, মানে অনেকটা বেশি টাইম নিয়ে আসবেন, ঠিক আছে? আর এই ভিডিওতে স্পেশালি যারা প্রথমবার ফ্লাইটে চড়বেন তারাও কিন্তু তাদের পুরোপুরি হেল্প হবে, সমস্ত কিছু ভালোভাবে বুঝতে পারবেন, সমস্ত কিছু এক্সপ্লেন করা আছে। তাই সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হন, এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। হাওড়া এয়ারপোর্ট VS2, পিছনে AC39, ওইটাও আছে হাওড়া থেকে। এটা কলকাতা এয়ারপোর্টের একদম বাইরের এরিয়া। আপনারা যদি বাসে আসেন এখানে কিন্তু নামবেন, এটাকে আপনারা বাস স্ট্যান্ডও বলতে পারেন। আর এই যে ওপরে যে ওভারব্রিজ যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু ডিপারেচার বলা হচ্ছে, মানে ওই রাস্তাটাতে সোজা যদি আপনারা ওলা উবের করে বা পার্সোনাল কারের পরে আসেন তাহলে ওই রাস্তাটা দিয়ে আপনারা ডাইরেক্ট ডিপারেচারের কাছে নামতে পারবেন। মানে ডিপারেচার মানে যে গেট থেকে পরে প্লেনগুলো ছাড়ে, মানে যাওয়ার সময় যে গেটে আপনাদেরকে প্রবেশ করতে হয়। আর এখানে কিন্তু আপনারা নিজেদের গাড়িও পার্কিং করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন লেফট সাইডে আছে গেট 1, ঠিক আছে? লিফট টু ডিপারেচার লেখা আছে। এই সাইডটা হচ্ছে ডোমেস্টিক ফ্লাইটের জন্য, মানে আমাদের ইন্ডিয়ার মধ্যে যদি যাতায়াত করেন। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম আউটসাইডে। এখানে কিন্তু অনেকেই যারা এখানে অ্যারাইভ করেছে তারাও কিন্তু বেরোচ্ছে, মানে প্লেন থেকে যারা এসছে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের 1 নাম্বার গেট, ওয়ান ওয়ে গেট, বা আমরা লিফটে করে যাবো বা আপনারা সিঁড়ি করেও হেঁটে যেতে পারেন। ডিপারেচার হচ্ছে উপর থেকে, সেই জন্য লিফটে আমাদের 1 নাম্বার গেট হয়ে লিফটে উঠতে হবে। লিফটে উঠতে পারেন বা পেডেস্ট্রাল হয়ে উঠতে পারেন, লিফটেই উঠবেন। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে ডিপারেচার এরিয়া। এই দেখতে পাচ্ছেন এই রোডটাতে ডাইরেক্ট যারা এখানে ওলা বা উবের বা পার্সোনাল ক্যাবে করে আসে তারা এখানে আসে, কারণ এই পথেই কিন্তু আপনারা কিন্তু মেন এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করতে পারবেন। প্রথমে প্রবেশ করার জন্য আপনাদের নিজের আইডেন্টিটি কার্ড লাগবে একটা, যে কোনো আইডেন্টিটি কার্ড আপনাদের কিন্তু হতে হবে গভর্নমেন্টের। আর সঙ্গে টিকিটগুলো দেখবে, এখানে CISF সিকিউরিটি ফোর্স আছে, ওনারা চেক করবে, তারপর আপনাকে প্রবেশ করাবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের সফিস্টিকেটেড কলকাতা বিমানবন্দর, বাঙালির যে একটা ছাপ, যদি আপনারা সিলিংটার দিকে লক্ষ্য করেন তাহলে কিন্তু বাংলা অক্ষরে কিন্তু ভর্তি। এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর, আর পৃথিবীর কোনো জায়গাতে এরকম পাবেন না। আর এত সুন্দর অনুভূতি হবে না আপনার যখনই ফার্স্ট টাইম প্রবেশ করবেন এই এরিয়াতে। ATM, স্ন্যাক্স দুদিকেই, টয়লেট দুদিকেই, ড্রিঙ্কিং ওয়াটার দুদিকেই, ফার্মাসি আছে লেফট সাইড। কিন্তু ভাগ্যক্রমে কিন্তু কলকাতা এয়ারপোর্টের মধ্যে ফার্মাসি নেই, এটাই কিন্তু খুব বাজে ব্যাপার। এখানে প্রবেশ করে এই পুরো বড় এরিয়াটার মধ্যে আপনি বিভিন্ন দিকে কিন্তু বিভিন্ন বিমান কোম্পানির কিন্তু কাউন্টার দেখতে পাবেন। এয়ার ইন্ডিয়া, এয়ার এশিয়া আছে, তারপর বাংলাদেশের আছে, সমস্ত রকম। যেমন এয়ার ইন্ডিয়া নেই, এই সাইডে বিতে এয়ার ইন্ডিয়া আছে। তো চলুন যাওয়া যাক। দেখতে পাচ্ছেন কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ারপোর্টের এটা মানে এখান থেকে আপনারা চাপতে পারবেন এই ফার্স্ট ফ্লোর থেকে, আর গ্রাউন্ড ফ্লোর থেকে আপনারা যখন বেরোবেন ওটা হয়ে বেরোবেন। এরপর আপনারা কিন্তু টাইম টেবিলের যে বোর্ডটা, সেই বোর্ডটার দিকে ভালো করে দেখে নিন। এই জায়গাটা অনেকেই কিন্তু বুঝতে পারেন। প্রথমেই দেখুন লেখা আছে STD মানে শিডিউল, মানে কখন আপনার ফ্লাইটটা আছে। তারপর দেখতে পাচ্ছেন ETD মানে এক্সপেক্টেড টাইম ডিপারেচার, মানে কখন ছাড়বে, কত মিনিট দেরিতে, বা ওটাই হচ্ছে আসল মানে ছাড়ার টাইম। তারপর এয়ারলাইন কোম্পানির নাম, আপনি কোন কোম্পানির প্লেনে যাচ্ছেন। তারপরেরটা দেখতে পাচ্ছেন যে ফ্লাইট নাম্বার লেখা আছে। তারপরটা দেখতে পাচ্ছেন যে
ডেস্টিনেশন মানে কোথায় যাবেন, তারপর দেখতে পাচ্ছেন চেক ইন কাউন্টারটা এবং গেট কত নাম্বার, তারপর স্টেটাস কি মানে কখন আপনার মানে কোন বিমানের জন্য কী স্টেটাসে চলছে, চেক ইন, বোর্ডিং বা বোর্ডিং ক্লোজ বা আপনার সিকিউরিটি চেকিং বা বোর্ডিং ওপেন, এই সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন। এরপর আপনাদের কাজ হলো যে চেক ইন করা। চেক ইন মানে হচ্ছে এই বোর্ড অথরিটি বা জানানো যে আমরা চলে এসেছি এখানে। সেটা আপনারা ওয়েব চেক ইন করতে পারেন। ওয়েব চেক ইনে বিশেষ কিছু বলবো না, কারণ যারা করে তারা জানে। ওয়েব চেক ইনের কোনো দরকার নেই। আপনি যদি প্রথম হন, এই কিওএস এর মাধ্যমে কিন্তু চেক ইন কিওস্ক যেগুলো মেশিনগুলো রয়েছে এগুলোর মাধ্যমে আপনারা কিন্তু চেক ইন করে নিতে পারেন। তবে এখানে এই রকম যে পাতলা কাগজের মতো আপনারা বোর্ডিং পাসগুলো পাবেন। এরপর দেখুন এই কিওস্ক মেশিনের সাহায্যে চেক ইন করতে পারেন, আবার নাও পারেন। যাদের মানে টাইম বাঁচানোর জন্য এটা করা হয়। এছাড়া আপনারা কিন্তু এই ব্যাগ ড্রপ লোকেশনেও কিন্তু চেক ইন করা যায়। এরপর আমাদের যেমন চেক ইন হয়ে গেছে, কিন্তু এরপর আমাদেরকে ব্যাগগুলো জমা করতে হবে। আমাদের কাছে টোটাল দুটো ব্যাগ থাকার নিয়ম। একটা হচ্ছে বড় ব্যাগ যেটার ওজন 15 কেজি, যেটা নিজের কাছে রাখতে পারবেন না, সেটা হচ্ছে ওদের যেখানে ব্যাগ রাখার জায়গা সেখানে কিন্তু পাঠিয়ে দিতে হবে। আর একটা হচ্ছে যেটা কেবিন ব্যাগের, যেটা আপনার কাছে থাকবে, সেটার ওজন 7 কিলো হতে হবে, সেটা আপনার কাছে রাখতে পারেন। তবে 15 কেজির যে বড় ব্যাগটা যদি আপনারা খাবার নিয়ে আসেন তাহলে কিন্তু আগেই খেয়ে নেবেন, কারণ বড় ব্যাগটা যদি এখানে জমা দিয়ে দেন একবারে সেই যেখানে নামবেন সেখানেই কিন্তু পাবেন। আর এই ব্যাগ ড্রপ লোকেশনেও কিন্তু আপনার আইডি কার্ডটা কিন্তু দেখতে যাবে। তারপরে আপনাদের ব্যাগে কিন্তু ট্যাগ মারবে, সেই ট্যাগ বোর্ডিং পাসের সাথে কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে। তারপর ওই যে ট্যাগটা আপনাকে দেবে সেই ট্যাগটা দেখে আপনারা কিন্তু যেখানে নামবেন সেখানে আপনার যে ব্যাগে ট্যাগ থাকবে সেটা মেলালেই আপনারা কিন্তু ব্যাগটা পেয়ে যাবেন। আপনারা কিওস্ক মেশিনে চেক ইন না করে আপনারা ডাইরেক্ট কিন্তু ব্যাগ ড্রপ লোকেশনেও চলে আসতে পারেন। এখানে কিন্তু আপনাদের যে টিকিট বুকিংটা নাম্বারটা দেখালে এখানেই কিন্তু এনারা কিন্তু বোর্ডিং পাসও দিয়ে দেবে। ফিজিক্যাল বোর্ডিং পাস এনারা দেবে, সেটা হার্ড কপি হয়। এই যে আমার হাতে রয়েছে দেখতে পাচ্ছেন, এটা বেশ ভালো, আপনি নিজের কাছে রাখতেও পারেন। যদি আপনারা এরকম বোর্ডিং পাস নিতে চান তাহলে অবশ্যই কিন্তু এই ব্যাগ ড্রপ লোকেশনে কিন্তু চেক ইন করবেন। আর হ্যাঁ, আপনারা যদি জানালার ধারে সিট নিতে চান না, যখন টিকিট কাটেন তখন কিন্তু জানালার ধারে সিট নেওয়ার জন্য এক্সট্রা 250 থেকে 300 টাকা লাগে। তবে আপনারা যদি সিট বুকিং তখন না করেন, মানে সিট সিলেক্ট না করেন, তখন কিন্তু আপনারা এই চেক ইন করার সময় যদি ফিজিক্যালি চেক ইন করেন তখন কিন্তু আপনারা যদি ম্যাডামদেরকে বলেন যে ম্যাম জানলার ধারে যদি সিট ফাঁকা থাকে একটা দেবেন, এনারা কিন্তু সেই রিকোয়েস্টে দিতেও পারে। ফলে আপনাদের কিন্তু ফ্রিতেই কিন্তু জানালার ধারে বসার সুযোগ পেয়ে যাবেন। শুধু তাই না, আপনাদেরকে আরেকটা কথা আমি জানিয়ে রাখি, আপনাদের যদি 3-4 জনের টিকিট কাটা থাকে তাহলে একটা কিন্তু জানালার ধারে সিট অবশ্যই পাবেন, ম্যান্ডেটারি। আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন আমার পাশে ফিজিক্যাল বোর্ডিং পাস আমরা পেয়ে গেছি। আর যে ব্যাগটা আপনি ওদের কাছে জমা রাখবেন সেই ব্যাগে কিন্তু এই আইটেমগুলো একদমই কিন্তু থাকা চলবে না, সেটা আপনারা কিন্তু আগেই কিন্তু যাচাই করে নেবেন। বোর্ডিং পাস আমরা পেয়ে গেলাম। এবার আমাদের হবে সিকিউরিটি চেকিং, যেটা আপনার হ্যান্ডব্যাগ থাকবে। সেখানে সমস্ত সিকিউরিটি চেকিংয়ের মধ্যে আপনার থাকবে চার্জার বা ইলেকট্রনিক্স ডিভাইস সব বাইরে বার করে দিতে হবে। তো চলুন সেটা হবে এখান থেকে। দেখতে পাচ্ছেন সিকিউরিটি চেক লেখা আছে। চেকিংয়ে আমার তো শুও খোলা করালো। এখানে মেনলি চেক করায় আপনার কাছে সিগারেট টিগারেট বা গুটকা জাতীয় কোনো যদি জিনিস আছে বা মেটাল কিছু যদি আছে বা আপনার ফোন টোন বা ইলেকট্রনিক্স ডিভাইস, এগুলো সব কিন্তু একটা ট্রের মধ্যে রাখতে হয়, ব্যাগকে আলাদা ট্রের মধ্যে রাখতে হয়। সেগুলো স্ক্যান হয়, চেক হয়, তারপরে কিন্তু এন্ট্রি করতে দেয়। এটাই হচ্ছে বেসিক্যালি সিকিউরিটি চেকিং, আর কিছুই না। আপনার হ্যান্ডব্যাগে বা আপনার কাছে যে ব্যাগটা আপনি নিজের কাছে রাখবেন সেই ব্যাগে যা কিছু আছে সব কিছু দেখতে পাচ্ছেন সবাই ট্রের মধ্যে রাখছে, তারপরে স্ক্যান হচ্ছে, তারপরে চেক ইন করার পরে ওই পারে যে পরে আপনারা পাবেন। এই দেখতে পাচ্ছেন সমস্ত প্রসেসগুলো ট্রে নিচ্ছে এবং তার মধ্যে প্রত্যেকে আলাদা আলাদা করে রাখছে। আমি তো ব্যাগ, জুতো, বেল্ট, ফোন, ইয়ারফোন বা আপনার চার্জার, পাওয়ার ব্যাংক সমস্ত কিছু খুলে পরে ট্রের মধ্যে রাখলাম, তারপর ওই পারে যে নিলাম। হয়ে গেল। এরপর আমরা যাব যে গেটে বোর্ডিং পাস লেখা আছে সেই গেটে যাব এবং ফ্লাইট ধরবো। রেস্টুরেন্ট উপরে স্মোকিং জোন আছে, লাউঞ্জ আছে, ওপরে যাব না। এখানে কেএফসি, সাবওয়ে, পিজা হাট আছে, ট্রাভেল ক্লাব আছে, এদিকে ওয়াশরুম আছে। গেট 24 হচ্ছে এইদিকে। মানে আপনি বলতে পারেন সিকিউরিটি চেকিং হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু আলাদা একটা দুনিয়াতে প্রবেশ করেন। এখানে নানা রকমের স্টল আছে, তারপর শপিং মল আছে, খাবার দোকান তো আছে, কেনাকাটা করতে পারবেন। এই পুরো জায়গাটা ঘুরতে ঘুরতে আপনার 3-4 ঘন্টা কোন দিকে কেটে যাবেন আপনি বুঝতে পারবেন না যদি ঘুরতে যান। এখানেও দেখতে পাচ্ছেন বিমলের অ্যাড আছে, আর কোথায় না থাকবে বলুন। এখানে কত বুক স্টল দেখুন, সমস্ত কিছু, চকলেট। তবে এই ফ্লাইট ধরার জন্য আপনাদেরকে এই বিমানবন্দরে মোটামুটি ফ্লাইটের যা টাইম আছে তার 1 থেকে 1.5 ঘন্টা আগে আসতে হবে। 375 টাকা দাম, বাপরে। এখানে যত দোকান দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতেই কিন্তু ওভার প্রাইস, ঠিক আছে। আপনারা যদি সস্তায় খেতে চান অবশ্যই বাইরে থেকে খেয়ে আসবেন। এখানে কিন্তু আপনারা বাড়ির খাবার কিন্তু রান্না করে নিয়ে আসতে পারেন, কোনো প্রবলেম নেই। 2 লিটারের ওয়াটার বোতল কিন্তু অ্যালাউ নেই। চাইল্ড কেয়ার রুম এবং ওয়াশরুম দুটোই আছে এই সাইডে।
অবশ্যই টাইমের আগে গেটের সামনে পৌঁছে যাবেন, আমাদের যেমন দেরি হয়ে গেছিল। এই যে 14 থেকে 21 নম্বর গেট ওপরের দিকে, মানে সোজা যেতে হবে। আমাদের হাতে মাত্র আর 5 মিনিট সময় আছে, তাই দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা, অনেকেই চলে গেছে। আমাদের কিন্তু বিমানবন্দর থেকে অ্যারো ব্রিজের সাহায্যে আমরা কিন্তু প্লেনের মধ্যে প্রবেশ করব, সেই জন্য এই সিস্টেমটাকে অ্যারো ব্রিজ বলা হচ্ছে। দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে অ্যারো ব্রিজ। এই অ্যারো ব্রিজটা এই প্লেনের সাথে কানেক্ট হয়ে যাবে। এই কলকাতা থেকে ইন্ডিগোর যে এয়ারপোর্টে ধরবো, এটাতে দেখতে পাচ্ছি টানেলের মাধ্যমে আসতে হলো, আমাদেরকে বাসে কিন্তু চাপতে হলো না, কারণ বেশি দূর যেতে হবে না, সেই জন্য দেখতে পাচ্ছেন সবাই টানেল ইউজ করছে। আর ইন্ডিগোগুলো একদম সামনে চলে এসেছে। তবে আবার অনেক সময় কিন্তু বাসে করেও কিন্তু একদম বিমানের ওখানে যেতে হয়, তারপর ওখানে প্রবেশ করতে হয়। সব ক্ষেত্রে সমান হয় না, তবে আমাদের ক্ষেত্রে অ্যারো ব্রিজ আমরা ইউজ করেছি। তবে অনেক সময় কিন্তু এরকম বাসেও কিন্তু আপনাদেরকে নিয়ে যায় একদম প্লেনের সামনে, তারপর এখানে বাস থেকে নেমে পড়ে আপনারা উঠতে পারেন। তো চলুন এবার ফ্লাইটের মধ্যে প্রবেশ করে, তার আগে কিন্তু আপনার যে বোর্ডিং পাসটা দিয়েছে সেটাও কিন্তু স্ক্যান হবে এখানে আপনার ডিটেলস সংগ্রহ করার জন্য, কালেক্ট করার জন্য। দেখতে পাচ্ছেন ম্যাম আমাদেরকে কিন্তু স্ক্যান করে করে পুরো ডিটেলস নিচ্ছে। ফাইনালি দেখুন অনেকেই চলে এসছে এবং অলরেডি কিন্তু ফুল হয়ে গেছে, যে যার নিজের সিটে বসে আছে। আমাদের সিট একদম লাস্টে আছে, তো চলুন যাওয়া যাক। আর হ্যাঁ, আপনারা কিন্তু সিটের পজিশনগুলো দেখে নিন কিভাবে নাম্বারিংটা করা হয়। দেখতে পাচ্ছেন 20 এ বি সি, এক সাইডে এটা কিন্তু জানালা ধারে, আবার এদিকে দেখুন ডি ই এফ, এফটা কিন্তু জানালা ধারে, মানে প্রথমটা এবং লাস্টেরটা দুটোই জানালা ধারে। আর আপনাদের এই সাইডে দেখতে পাচ্ছেন লাগেজ রাখেন, মানে নিজের কাছে যে লাগেজ ব্যাগটা থাকে সেটা কিন্তু এখানে কিন্তু লাগেজ সেকশনে কিন্তু আপনারা রাখতে পারেন। দেখতেই পাচ্ছেন অনেকেই কিন্তু রাখছে। তো ফাইনালি আমি দেখতে পাচ্ছেন জানালার ধারে আমার সিট ছিল, আমি বসে গেছি। আর জানালার ধারে বসার মজাটাই আলাদা। এরপর এই প্লেনের মধ্যে কি কি করতে হয় সেটাও আপনাদেরকে আমি এবার দেখাবো। আপনাদের সিটের সামনে দেখতে পাবেন এরকম একটা ব্লু কালারের যে পাউচ রয়েছে না, ওটাতে আপনারা যদি বমি টমি করেন বা কোনো কিছু যদি নোংরা ফেলো বলেন লিকুইড টাইপের, ওটা ওই প্যাকেটটার মধ্যে কিন্তু আপনারা ফেলতে পারেন, কারণ ওটা ওয়াটারপ্রুফ। এছাড়াও গাইড বুকটাতে বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে আপনারা বেল্ট লাগাবেন বা কি করবেন না করবেন। আর সামনের এই যে দেখতে পাচ্ছেন খাবার রাখার জায়গাটা, ওটাও কিন্তু আপনারা, আর উপরে দেখতে পাচ্ছেন এসির যে ডাক্ট থেকে যে হাওয়াটা আসছে সেটাও আপনারা কিন্তু নবটা ঘুরিয়ে পরে কম বেশি করতে পারেন, কন্ট্রোল করতে পারেন কোন দিকে নেবেন না নেবেন। ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ফ্লাইটে কিন্তু রানওয়েতে রান হচ্ছে, এবার ফাইনালি আমাদের টেক অফ হবে। তো দেখতে পাচ্ছেন প্লেনটা এবার মাটি থেকে ওপর দিকে উঠতে শুরু করবে। আর এই টাইমটাতে কিন্তু একটা বেশ ঝাঁকুনি আসবে আপনার, মানে এটা কোনো মানে আহামরি কিছু না। আপনারা যদি গাড়িতে বসেন তাহলে কিন্তু রোড ভাঙা হলে যেমন আপনার ঝাঁকুনি লাগে সেরকম, এটা আহামরি কিছুই না, খুবই নর্মাল ব্যাপার। আর যত উপর দিকে যাবেন না প্রেসারটা একটু কম হতে থাকবে, সেই জন্য কানের মধ্যে একটা চাপ সৃষ্টি হতে থাকবে। আমাদের প্লেনটা ইনক্লাইন্ড হয়ে উঠতে উঠতে এখন স্ট্রেট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন নিচের চারিপাশটা কত সুন্দর, কত ছোট ছোট লাগছে, কত ঘরবাড়ি, রাস্তাঘাট, মানে কত মানুষজন দেখুন নিচে থাকে, কত পাশাপাশি হিজিবিজি সেই লাগছে না, সেই মাছি ভন ভন করার মতো। একটা জিনিস দেখুন, এই নোংরা ওয়েদার থেকে যত উপর দিকে উঠবে তত আকাশটা কত পরিষ্কার হবে। জাস্ট দেখুন এখন দেখতে পাচ্ছেন আকাশটা কত ক্লিন লাগছে, কত ব্লু লাগছে না। আর নিচটাতে কিছুক্ষণ আগেই কত নোংরা ছিল। দেখতে পাচ্ছেন নিচটা আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন দেখতে পাবেন সাদা সাদা ধুলোতে ভর্তি। আপনারা বুকিংয়ের সময় যদি কোনো অর্ডার করে থাকেন অবশ্যই কিন্তু কেবিন ক্রুরা আপনার সিটে এসে পরে কিন্তু দিয়ে যায়। আমরা এখন মেঘের উপরে উঠে গেছি, তাই দেখতে পাচ্ছেন মেঘটা কেমন যাচ্ছে, মানে এই যে দৃশ্যটা না এটা আলাদাই, সিরিয়াসলি বলছি। এত কাছ থেকে দেখতে পাবেন না মেঘটা ভেসে ভেসে উড়ে উড়ে যাচ্ছে। বাথরুমটা জাস্ট দেখুন কতটুকু, ঠিক আছে, একদম মানে কি বলবো, একটা দুটো এই হচ্ছে এত ছোট, আর তার মধ্যে টয়লেট আছে, এখানে খুব সুন্দর ছোট্ট একটা বেসিন আছে, টিস্যু আছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্যানিটাইজার, এখানে টিপলেই বেরোবে, ঠিক আছে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা টিপলে জল পাবেন আপনারা। আর এটা হচ্ছে ওয়েস্ট বিনটা দেখতে পাচ্ছেন, এটা এভাবে পড়লে আপনারা সুন্দর। আর এটা হচ্ছে গ্যাস। কি আওয়াজ, বাপরে বাপ। এখানে প্রত্যেকটা সিটকে কিন্তু অ্যাডজাস্ট করা যায়। দেখতে পাচ্ছেন সাইডে একটা সিট রয়েছে, ওই বটমটা কিন্তু প্রেস করবে পরে আপনার পিছন দিকেও নিয়ে যেতে পারেন এবং সামনে দিকেও কিন্তু সিটটাকে সরিয়ে নিয়ে আসতে পারেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর নিস্তব্ধ আমাদের প্লেনটা। তবে আপনাদেরকে একটা কথা আমি বলে দিই, আমাদের ফ্লাইটটা ছিল ওয়ান স্টপ, ঠিক আছে। প্রথমে আমরা কলকাতা থেকে যাব মুম্বাই, মুম্বাই থেকে আবার যাব আমরা চেন্নাই। দেখতেই পাচ্ছেন আমাদের টিকিটও কিন্তু সেরকম আছে। আমাদের ওয়ান স্টপ ফ্লাইট বলে একবারে কিন্তু দুটো বোর্ডিং পাস দেওয়া হয়েছিল। তো ফাইনালি মুম্বাই শহরের ওপরে আমরা কিন্তু এখন ভেসে আছি, ঠিক আছে। এখনো নামার সুযোগ পাচ্ছি না। এই দেখতে পাচ্ছেন উপর থেকে যদি মুম্বাই শহরটাকে দেখেন এরকমই কিন্তু দেখতে লাগবে। এটার যে 38 মিনিটে পৌঁছে গেছি, কিন্তু আরো 45 মিনিট ডিলে হবে। 2:25 টাইম আছে, দেখা যাক কটায় পৌঁছাই নামাই। তো দেখতে পাচ্ছেন এই সেই মুম্বাই শহর। মুম্বাই শহরটা যেন মানে আরও জ্যাম, কলকাতার থেকেও বেশি ঘন। দেখতে পাচ্ছেন কত ডেনসিটি, দেখুন মানে জনসংখ্যার ঘনত্ব কিন্তু অনেক বেশি। কত বড় বড় কিন্তু মানে অসংখ্য ফ্ল্যাট বাড়ি, দেখুন একদম বহুতল বাড়ি। এখন আমাদের ল্যান্ডিং হচ্ছে, সেই জন্য দেখতে পাচ্ছেন কীরকম কাপে। এই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন এবং ফিল করতে পারবেন যে কীরকম এক্স্যাক্টলি জার্কিংটা হয়।
তো চলুন এবার ফাইনালি ব্যাগ নিয়ে পরে অ্যারো ব্রিজ হয়ে পরে আমাদের বেরোনো। দেখতে পাচ্ছেন এই সেই ইন্ডিগোর অ্যারো ব্রিজ, এটা হয়ে আমরা এলাম। ফাইনালি আমরা মুম্বাইয়ের 1 নম্বর টার্মিনালে 2:30টার সময় পৌঁছালাম, আর বেরোতে বেরোতে আরও 10 মিনিট লাগলো। এবার চলুন আমাদের নেক্সট ফ্লাইটের জন্য যাওয়া যাক, কী করতে হয় না হয় দেখা যায়। দেখতে পাচ্ছেন যারা কিন্তু অনলি মুম্বাই পর্যন্ত আসবেন তারা এখান থেকে ব্যাগ কালেক্ট করবেন। আমরা কিন্তু ব্যাগ পাবো না, আমাদের ব্যাগ একদম চেন্নাই এয়ারপোর্টে পাবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাগের ট্যাগ, ব্যাগে একটা ট্যাগ দিয়েছিল, আরেকটা ট্যাগ আমাদেরকে দিয়েছিল সেটা, প্লাস আরেকটা বোর্ডিং পাসও আমাদের কাছে অলরেডি আছে। এবার আমাদেরকে আবার ইন করতে হবে। মানে আমরা এখন মুম্বাই এয়ারপোর্টে টার্মিনাল 1-এর অ্যারাইভেল দিয়ে পরে বেরোবো, তারপর আবার ডিপারেচার হয়ে পরে আমরা ইন করবো। এই মুম্বাই এয়ারপোর্টে কিন্তু অনেকটা বড়, আপনারা প্রথম এলে কিন্তু গুলিয়ে যেতে পারেন, তাই অবশ্যই এখানে যারা পুলিশ তারাকেই কিন্তু জিজ্ঞেস করবেন। ফাইনালি আমরা গেট পেয়ে চলে এসেছি। এবার এখান থেকে আমাদেরকে আবার লাইন দিয়ে পরে একদম সেম প্রসিডিওরের মধ্যে দিয়ে পরে একদম সোজা যেতে হবে ভেতরে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে মুম্বাই এয়ারপোর্টের যে বাইরের সেকশনটা, ঠিক আছে। তো এটাও অনেক বড়, এখানে কিন্তু আপনারা মানে টাইম আপনাদের শেষ হবে না ঘুরলে পরে, মানে মোটামুটি 3-4 ঘন্টা লেগেই যাবে, পুরো কমপ্লিট তাও কভার করতে পারবে না, এত বড়। আমরা এখানেরও ফার্স্ট ফ্লোরে চলে এখানে আমাদের দেখুন ডাইরেক্ট বোর্ডিং পাস স্ক্যান করে ঢুকতে হবে, তাই এখানে কিন্তু ব্যাগ ড্রপ আর বোর্ডিং পাস নেওয়ার ঝামেলাটা নেই, ডাইরেক্ট সিকিউরিটি চেকিংয়ে যেতে হবে। এটা হচ্ছে মুম্বাইয়ের যে ওপরে যে ক্যাফেটেরিয়া আছে, সেকশন আছে যেটা বললাম সেটা। এই ক্যাফেটেরিয়ার এই অংশটা, এখান থেকে বসে বসে আপনারা চার্জিং পয়েন্টে চার্জ দিতে পারেন আর ফ্লাইটগুলোকেও দেখতে পারেন। এই জিনিসটা বেশ সুন্দর এখানের। আর ক্যাফেটেরিয়াটি খুব সুন্দর, মানে ছোট্টখাটো একটাই আছে, ওই সাইডে কয়েকটা দোকান আছে, এই সাইডে পুরোটাই খেতে বসার জায়গা। 325 গার্লিক চিজ, 470 চিকেন টিক, 440 বার্গার, বারবিকিউ চিকেন বার্গার, 290 টাকা। এটা দেখতে পাচ্ছেন এখান থেকে ওভারঅল ভিউ একদম, এটা হচ্ছে আপনার গেট নাম্বার 21 পর্যন্ত আছে। ওভারঅল ভিউটা জাস্ট দেখুন। তো ফাইনালি এখন আছি মুম্বাই থেকে কতক্ষণ লাগে দেখা যাক। আমাদের আছে 35, একদম লাস্টে। ও এটা একটু ভালো, ট্রেন ছাড়তে লেট হয়, বাস ছাড়তে লেট হয়, প্রাইভেট গাড়ি জ্যামে ফেসে যায়, ফ্লাইট ছাড়তে এত দেরি হয় জানতাম না। প্রায় আধা ঘন্টা হয়ে গেল ফ্লাইটের মধ্যে বসেই আছি, সব কিছু প্রসিডিওর কমপ্লিট করে, জানি না কখন ছাড়বে আর কখন পৌঁছাবো। এয়ার ট্রাফিকের জন্য নাকি লেট হচ্ছে, মানে জাস্ট ভাবুন এয়ার ট্রাফিক শুরু হয়ে গেছে ইন্ডিয়াতে, কত বিমান চলে। ফাইনালি 4:40 আমাদের এই ফ্লাইট মানে স্টার্ট করলো, ঠিক আছে। মানুষজনের ঘর বাড়িগুলো কত কাছে দেখতে পাচ্ছেন, আর এই পাশেই বিমান উঠছে। এনাদের মানে কিভাবে ঘুমায় জাস্ট ভাবুন, প্রত্যেকটা মুহূর্তে এরকম আওয়াজ শুনতে পাই। এই দেখ কেমন লাগছে ঘর বাড়িগুলো, ইস কিরকম ওপর থেকে নোংরা স্তূপের মতো লাগছে, জাস্ট দেখুন। হায় রে হায়। দেখতে পাচ্ছেন একটা লেভেলে উঠে যাওয়ার পর ওপরটা কত পরিষ্কার লাগছে দেখুন। একটা জিনিস দেখুন, এখন বাজে 6:10, ঠিক আছে। ওপরে দেখতে পাচ্ছেন কত সুন্দর রোদ, পরিষ্কার দিনের বেলা। যখন এই নিচটা দিকে দেখবেন না, এই যে দেখতে পাচ্ছেন অন্ধকার আচ্ছন্ন, মানে যেমন ইন জেনারেল হয় সেরকম, কারণ ওপরের সূর্যটা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, টোটালি অস্ত যায়নি। এদিকে কিন্তু নিচে একদম সূর্যের কোনো বালাই নেই, আলোর কোনো বালাই নেই। সিলিংটা ভালো করে লক্ষ্য করুন, দেখুন এয়ার ডাক্ট রয়েছে তো এসির জন্য, তার পাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে রিডিং লাইট আছে, তার পাশে দুটো সুইচ আছে। ওই দুটো সুইচ তো এখন সবাই উঠছে সেই জন্য অন আছে। ওই দুটো সুইচের ফাংশন দেখুন, আমি ওগুলোকে কল বলা হচ্ছে, আমি ওটাকে কল দিলাম, ঠিক আছে। তার মানে আমি ওয়াটার নিয়ে পরে ডাকছি। কেবিন ক্রুর মধ্যে যারা আছেন ওনারা কিন্তু অবশ্যই আমাকে জল দিয়ে যাবে, জাস্ট দেখুন আপনারা। জল দিয়ে যাওয়ার সাথে সাথে ওপরে কিন্তু লাইটটাও মানে কলিং সুইচটাও কিন্তু ওনারা আবার ডবল প্রেস করে পরে অফ করে। আহা কত সুন্দর মন ভোলানো, মন জোড়ানো, চোখ জোড়ানো দৃশ্যটা জাস্ট দেখুন।
আমি এই যে দিন থেকে রাত্রির যে একটা ট্রানজিশন দেখলাম না, এটা কিন্তু সেরা লাগলো, বিশ্বাস করুন। মানে কি সুন্দরভাবে বুঝতে পারলাম যে আস্তে আস্তে কেমন রাত্রি হলো, তারপর নিচের সমস্ত আলোগুলো দেখতে পাচ্ছি, কত সুন্দর জাস্ট ওপর থেকে লাগছে দেখুন। তো চলুন এবার আমাদের নেমে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ল্যান্ডিং করে গেছি। আর দেখতে পাচ্ছেন যে রানওয়ের যে আলোগুলো মানে গাইড লাইট যেগুলো, সেগুলো আমরা দেখতে পাচ্ছি নীল, তারপর সাদা, তারপর হলুদ। তবে দেখুন আমরা এ পথে বেরোচ্ছি, তবে এবারে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যারো ব্রিজ হয়ে পরে বাইরে বেরোবো না, আমাদের জন্য বাস আসবে। বাস অলরেডি চলে এসেছে, দাঁড়িয়ে আছি, বাসে করে আমাদেরকে নিয়ে যাবে, তারপরে কিন্তু আবার অ্যারাইভাল সেকশনে কিন্তু ছেড়ে দেবে, তারপর সেখান থেকে আমাদের লাগেজ এবার কালেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন মোটামুটি প্রায় প্রত্যেকেই কিন্তু চেপে গেছে, পুরো বাস কিন্তু ফুল হয়ে গেছে। আর এখন মোটামুটি 7টা বাজতে 5 মিনিট, আমরা এখন একদম বেসমেন্টে আছি। তো চলুন ওপরে যাওয়া যাক এবং সেখান থেকে লাগেজ কালেক্ট করতে হবে। সেই 11:15 ফ্লাইটে চেপে 7টা বেজে 10 মিনিট মানে 6:55 মিনিটে আমরা পৌঁছালাম। পুরো দিনটা চলে গেলে, এবার আমাদের লাগেজ কালেক্ট করার পালা। সেই যে প্রথমে ড্রপ করেছিলাম কলকাতাতে, এখানে আমরা একবার ডাইরেক্ট পাবো। এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে ব্যাগেজ ক্লেম লেফট সাইডে, তো আমাদেরকে লেফট সাইডে যেতে হবে। সুন্দর একটা, এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু লাগেজ আসা শুরু হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে। তো এবার নিজের নিজের লাগেজ দেখে পরে কালেক্ট করে নিতে হবে, তার জন্য এখানে দাঁড়িয়ে থাকতে হবে। যদি আপনারটা পার হয়ে যায় তাহলে আপনার একদম লাস্টে গিয়ে পরে জমা হয়ে থাকবে। তো দেখতে পাচ্ছেন ওভারঅল এই ভিউ, এদিকে এক্সিস্ট A2 A3। তো মোটামুটি একদম কলকাতা থেকে চেন্নাই আসার এই ছিল ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে যদি নতুন হন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য এবং জানার জন্য এবং দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। এই চেন্নাই এয়ারপোর্টেরও কিন্তু অ্যারাইভালটা কিন্তু একদম গ্রাউন্ড ফ্লোরেই, আমাদেরকে লিফটে উঠে পরে আবার ব্যাগ কালেকশনের জন্য নিচে নামতে হলো। তারপরে এবার আমরা এই পথে বেরোবো বাইরে। আপনারা চেন্নাই এয়ারপোর্ট থেকে বেরিয়ে হাঁটতেও পারেন, নালে এরকম কিন্তু দেখতে পাচ্ছেন শাটেলগুলো আছে, এই শাটেলগুলোতে চেপে পরে কিন্তু মেট্রো স্টেশন অবধি যেতে পারেন বা বাস স্ট্যান্ড অবধি যেতে পারেন। আর একটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিই, চেন্নাই এয়ারপোর্টে আপনারা কিন্তু ডাইরেক্ট ওয়াকলেটর হয়ে পরে একদম সোজা আবার ফার্স্ট ফ্লোরে উঠতে হবে। দেখতে পাচ্ছেন একটা টানেল রয়েছে, ওই টানেলের মধ্য দিয়ে আপনারা সোজা ডাইরেক্ট কিন্তু মেট্রো স্টেশনেও পৌঁছাতে পারেন। এই এয়ারপোর্ট মেট্রো স্টেশন থেকে বিভিন্ন জায়গাতে আপনারা যেতে পারবেন। 1000 লাইট হচ্ছে যেখানে আপনারা যদি চেন্নাইয়ের অ্যাপেলো হসপিটালে যান 1000 লাইট নামতে হবে, আর নালে কিন্তু সেন্ট্রাল পর্যন্তও কিন্তু যেতে পারবেন, যেখানে সেন্ট্রাল রেলওয়ে স্টেশন আছে। আমরা ডাইরেক্ট এখান থেকে অটোতে যাবো, তাই রাস্তা পার করে পরে পাঁচিলের ওই পারে যেতে হবে মেন রোডে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন অনেক অটোওয়ালা রয়েছে, আমাদের ডাইরেক্ট কিন্তু মানে ওনারা 800 900 1000 বলছিল, ডাইরেক্ট আমাদের কিন্তু 500 টাকাতে চুক্তি হলো, 500 টাকাতে আমাদেরকে নিয়ে যাবে বলে। এছাড়াও চেন্নাইয়ের এখান থেকে কিভাবে যাবেন না যাবেন, খুব ইজি পথে চেন্নাই ঘুরে কোথায় দেখবেন না দেখবেন সেই নিয়ে ডিটেলসে সমস্ত ভিডিও আছে। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। একটা আলাদা প্লেলিস্ট করা আছে চেন্নাই শহর কেমন, সেটা যদি না দেখেছেন অবশ্যই দেখে নেবেন, আপনাদের অনেক সুবিধা হবে, অনেক সুবিধা হবে, বিশ্বাস করুন। সঙ্গে সঙ্গে হ্যাঁ করলে এখানে হবে না, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন, বসে থাকবেন, তারপর অটোমেটিক ওনারাই বলবে যে কত দেবে ম্যাক্সিমাম। প্রথমে 700 1 টাকা কম দেবো না বলছিল, তো 500 এই কাকার সাথে আমরা যাচ্ছি এখন। তো বন্ধুরা কলকাতা থেকে চেন্নাই আসার এই ছিল টোটাল ওভারঅল জার্নি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।